রোদ ছায়ার খেলা। এমনিতে আকবর আর বীরবল খুব ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু কখনো কখনো ওদের মধ্যে কথা কাটাকাটিও হতো, আর বীরবলকে আকবর রাজমহল থেকে তাড়িয়ে দিতেন। কিন্তু কিছুদিন পরেই আবার আকবর বীরবলকে খুঁজে বের করতেন আর নিজের দোষ মেনে নিয়ে মহলে ফেরত নিয়ে আসতেন। একদিন এমনই আকবর বীরবলের উপর খুব রেগে গেলেন আর বীরবলকে উনি মহল থেকে তাড়িয়ে দিলেন। আরে এ কি, এতদিন হয়ে গেল বীরবলের কোনো খবর নেই। প্রহরীরা, যাও বীরবলকে খোঁজো। প্রহরীরা খুব খুঁজল, কিন্তু বীরবলকে পেল না। ওরা আকবরকে সবকিছু খুলে বলল। এসব শুনে আকবর উপায় বার করলেন। সারা রাজ্যে আমার নির্দেশ ছড়িয়ে দাও, কাল সকালে সবাইকে আধা রোদ আধা ছায়ার মহলে আসতে হবে। এই আদেশ শুনে সবাই হতভম্ব হয়ে গেল। পরের দিন কেউ রাজমহলে এলো না, কিন্তু দরবারে বসে আকবর মহলের বাইরে কারুর আওয়াজ শুনতে পেলেন। জাহাপনা, জাহাপনা, আপনার নির্দেশে আমি আধা রোদ আর আধা ছায়ায় এখানে এসেছি। আকবর বাইরে এলেন, আর অন্য লোকজনও ওখানে জমা হয়ে গেল। প্রবেশদ্বারে একটি লোক মাথায় খাট নিয়ে দাঁড়িয়েছিল। যখন আকবর ওকে দেখল, জাহাপনা, আপনার নির্দেশ মেনেই আমি এখানে এসেছি। ওকে দেখে আকবর সব বুঝে গেলেন। কিন্তু আমায় বলো, এই বুদ্ধিটা কার? জাহাপনা, এটা বীরবলের বুদ্ধি, উনি আমার সাথেই থাকেন। ওই লোকটিকে অনেক পুরস্কার দিয়ে আর বুঝিয়ে আকবর বীরবলকে ফিরিয়ে আনলেন। অন্ধ মানুষ। একদিন আকবর আর বীরবল ঘুরতে বেরোলেন। সেই সময় বীরবল, আমি জানতে চাই যে আমার রাজ্যে অন্ধ মানুষ বেশি আছে নাকি যারা দেখতে পায়? অনেক বেশি আছে অন্ধ মহারাজ, এতে কোনো সন্দেহই নেই। এটা কি করে বলতে পারো তুমি? প্রমাণ করতে পারো? নিশ্চয়ই জাহাপনা, আমি কাল প্রমাণ করে দেব। পরের দিন মহলের সামনে বীরবল একটা ভাঙা খাট নিয়ে বসল আর সারাই করতে শুরু করল। আকবর সেখানে এলেন। বীরবল, এটা তুমি কি করছো? তোমার তো দরবারে থাকা উচিত। বীরবল কোনো উত্তর দিল না, কিন্তু নিজের সেবককে কিছু ইশারা করল। সেবক কিছু লিখে দিল। এইভাবেই অনেক লোক ওখান দিয়ে হেঁটে গেল। অনেকে জিজ্ঞেস করলো যে বীরবল এটা কি করছে। তো অনেক লোক জিজ্ঞেস করলো যে বীরবল এই খাটটা সারাই করছে কেন। বীরবলের সেবক এই সমস্ত কিছু লিখে রাখল। পরের দিন যখন বীরবল দরবারে এলো, ওর হাতে দুটো কাগজ ছিল। বীরবল, তুমি তোমার কথা প্রমাণ করবে কবে? এখনই, এই মুহূর্তে জাহাপনা। বীরবল বাদশাকে দুটো ফর্দ ধরিয়ে দিলেন। একটায় অন্ধের সংখ্যা লেখা ছিল, আর একটায় চোখে দেখতে পায় এমন লোকের সংখ্যা। এ কি বীরবল, এই দ্বিতীয় ফর্দে অনেক কম লোকের নাম আছে, আর প্রথম ফর্দে আমার নামের সাথে আরো অনেক নাম আছে। এটা কি ধরনের ইয়ার্কি বীরবল? না সম্রাট, এটা কোনো ইয়ার্কি না। প্রথম ফর্দটা অন্ধদের, যারা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি করছিলাম এটা, যেখানে ওরা দেখতেই পাচ্ছিল যে আমি খাট সারাচ্ছিলাম। এর মানে এই যে তারা অন্ধ ছিল। এই দ্বিতীয় ফর্দটা ওই লোকদের, যারা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ওই খাটটাকে কেন সারাই করছিলাম। এবার আপনি বলুন জাহাপনা, যে কাদের সংখ্যা বেশি? তুমি ঠিক বলেছ বীরবল, অন্ধদের সংখ্যাই বেশি। বুদ্ধির পরীক্ষা। পারস্যের রাজদরবারে আসা সব অতিথি বীরবল আর ওর বুদ্ধির খুব প্রশংসা করত। এই জন্য ওই রাজা বীরবলের সাথে দেখা করতে চাইলেন। উনি সম্রাট আকবরকে চিঠি লিখলেন
যাতে উনি বীরবলকে ওনার কাছে অতিথিরূপে পাঠাবার আর্জি জানালেন। বীরবলকে পাঠাতে আকবর রাজি হয়ে গেলেন। অনেক উপহার সমন্বিত হয়ে বীরবল পারস্যের রাজার সাথে দেখা করতে চললেন। যখন বীরবল পারস্য পৌঁছলেন, আমাদের দেশে আপনাকে স্বাগত জানাই। আমাদের রাজা আপনার সাথে দেখা করতে উদগ্রীব। চলুন রাজমহলে যাই। ওরা দুজন রাজমহল গেল। যখনই রাজমহলে বীরবল প্রবেশ করল, খুব অবাক হল। ও দেখল যে একরকম সিংহাসনে 6 জন বসে আছে। বীরবল আগে কখনো রাজাকে দেখেনি। এই জন্য উনি দ্বিধায় পড়লেন। উনি বুঝতে পারছিলেন না কে আসল রাজা। কিছুক্ষণ এক মনে ভাবলেন। কিছুক্ষণ বাদে সোজা হেঁটে মাঝে বসা লোকটির সামনে দাঁড়ালেন ও প্রণাম করলেন। হে মহান রাজা, আমার প্রণাম স্বীকার করুন। আপনার দেখা পেয়ে আমি অত্যন্ত খুশি। পারস্যের রাজা শাহ এই ভেবে অবাক হয়ে গেলেন যে বীরবল ওকে চিনলেন কি করে। বীরবল, আগে কখনো তুমি আমায় দেখোনি, তাও কি করে তুমি আমায় চিনতে পারলে? মহারাজ, প্রথমে তো আমি খুবই সংশয়ে পড়ে গেছিলাম, কিন্তু মন দিয়ে ভাবলাম। তারপর দেখলাম যে একমাত্র আপনিই আমার দিকে দেখছেন, বাকি সবাই আপনার দিকে তাকিয়ে। এইভাবে আমি জেনে গেলাম যে আসল রাজা আপনি। দারুণ বীরবল, তোমার বুদ্ধির জবাব নেই। আসল ব্যবসায়ী। একদিন এক ব্যবসায়ী আগ্রার বাইরে নিজের মাল বিক্রি করতে যাচ্ছিল। পথে একটি নদী পারাপারের জন্য নৌকো ভাড়া করল আর নিজের মালপত্র তাতে চাপিয়ে ও বেরিয়ে পড়ল। যখন নৌকো ওপারে পৌঁছল আর ব্যবসায়ীর নিজের জিনিস নামাতে গেল, তখন কেমন জিনিস? আমি আমার জিনিস নিচ্ছি। কেমন জিনিস? এগুলো তো আমার জিনিস। এটা শুনে তো ব্যবসায়ী একদম থ। ও তখনই বীরবলের কাছে সব খুলে বলল। মহারাজ, আমি দূর দেশের ব্যাপারী এখানে নিজের জিনিস বিক্রি করতে এসেছি। আমি একটা নৌকো ভাড়া করলাম, কিন্তু যেই না ওপারে পৌঁছলাম মাঝি আমার জিনিস আমায় কিছুতেই নিতে দিল না আর সমস্ত কিছু নিজের বলে দাবি করলো। একমাত্র আপনিই আমার জিনিস আমায় ফেরাতে পারেন মহারাজ। বীরবল প্রহরীদের বলল ওই মাঝিকে ডেকে আনতে। বীরবল মাঝিটিকে অনেক উল্টোপাল্টা প্রশ্ন করল, কিন্তু তবু ওই মাঝি নিজের দাবিতে অনড় থাকল যে মালগুলো ওর। পরের দিন বীরবল ব্যবসায়ীর বেশে অন্য এক ব্যবসায়ীর সাথে নদীর ধারে পৌঁছল। সেখানে গিয়ে বীরবল মাঝিকে ডাকল আর ওই জিনিসের দাম জিজ্ঞেস করল। এই সব কিছু একত্রে 10,000 টাকা। যদি তুমি আমায় এর চেয়ে বেশি দাও তো এগুলো তোমায় দিয়ে দেব। আরে, এই ধরনের গুচ্ছের জিনিস তো বাজারে পড়ে আছে। তুমি যদি 5,000 টাকা এগুলো বিক্রি করো তো বলো, আমি নিজেই কাল এগুলো কিনে নিয়ে যাব। অনেকক্ষণ ধরে দরাদরি করার পর মাঝি 5,000 টাকায় এগুলো দিতে রাজি হয়ে গেল। কিন্তু আগে আমাদের মালটা দেখে নিতে দাও। জিনিসটা না দেখে আমি টাকা কি করে দেব? মাঝি ওকে সব কিছু দেখালো। আরে 5,000 তো এর জন্য অনেক বেশি। আমার তো বিরাট লোকসান হয়ে যাবে। আমি তোমায় সব থেকে বেশি 3,000 টাকা দিতে পারি, এর বেশি না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করো, আমার টাকা দাও আর জিনিস নিয়ে চলে যাও জলদি। পরের দিন আসবে বলে ওরা দুজন ওখান থেকে চলে গেল। বীরবল প্রথম ব্যবসায়ীকে ডেকে পাঠালো। আচ্ছা, তুমি আমায় তোমার মালপত্রের দাম বলো, আমি নিজেই ওগুলো কিনতে চাই। আপনি আমায় 15,000 টাকা দিয়ে দিন। আপনি যদি তার থেকে 1 টাকাও কম দেন আমার লোকসান হয়ে যাবে। তার চেয়ে আমি আমার জিনিস ফেরত নিয়ে চলে যাব। ওই মাঝির মতন বীরবল এই ব্যাপারীকেও অনেক প্রশ্ন করল আর জিনিসের দাম কমাবার চেষ্টা করল, কিন্তু এই ব্যাপারী মানল না। আমি যদি এই জিনিস অন্য শহরে নিয়ে যাই, খুব ভালো দাম আমি ওর জন্য পেয়েই যাব। পরের দিন বীরবল ওই মাঝি ও ব্যাপারীকে ডেকে পাঠালো। ওই দিনও ব্যাপারী আর নাবিকের মধ্যে ওই মালপত্র নিয়ে খুব ঝগড়া হলো। বীরবল এবার খুব রেগে গেল ও মাঝিকে বলল, তুমি মিথ্যে কথা বলছো। এই জিনিস যদি তোমার হতো, এত কম দামে এসব বিক্রি করতে তুমি কিছুতেই রাজি হতে না। চলো এবার সব সত্যি বলো। ওই মাঝিটি এবার ভয় পেয়ে গেল।
সব সত্যি বলে দিল। তাও ওকে শাস্তি দেওয়া হলো আর ওর পিঠে ৩০টি চাবুকের ঘা দেওয়া হলো। আকবর ও আম। বাদশাহ আকবর আম ভীষণ ভালোবাসতেন। একদিন রাজবাগানের সেরা আমটি ওনাকে খেতে দেওয়া হলো। আকবর বেগমের সাথে বাগানে বসে কথা বলছিলেন। আহা, দারুণ সুস্বাদু আমটি। বেগম আম না খেয়ে কেবল তাকিয়েছিলেন বাদশার দিকে। আম খাওয়ার পর আকবর তার আঁটিগুলি বেগমের দিকে ফেলছিলেন। তখনই বীরবল ওখানে এলো। বীরবল, একটা কথা কি তুমি বুঝতে পারলে? বেগম ভীষণ লোভী। বেগম লজ্জায় রাঙিয়ে উঠলেন। আকবরের কথায় উনি খুব কষ্ট পেলেন। কিন্তু তখনই এমন কিছু ব্যাপার নয় জাহাপনা, বেগম সাহেবার থেকে তো বেশি লোভী আপনি। হ্যাঁ, এটা তুমি কি করে বলতে পারো? বেগম সাহেবা অন্তত আটিগুলো তো ফেলে দিয়েছেন, কিন্তু আপনি তো দেখছি আমের সঙ্গে আটিও খেয়ে ফেলেছেন। তাহলে আপনিই বলুন কে বেশি হ্যাংলা? বীরবলের কথায় সবাই হাসতে লাগল। হাওয়া মহল। একদিন আকবরের মনে এক অদ্ভুত ভাবনা এলো। উনি নিজের ইচ্ছে সব মন্ত্রীদের ডেকে বললেন, আমি এমন একটা মহল বানাতে চাই যা ভিত ছাড়াই দাঁড়াতে পারে। মহলটা হাওয়ায় ভাসমান হতে হবে। এবার তোমরা আমায় বলো, এটা কি করে সম্ভব? সব মন্ত্রীরা অবাক বিস্ময়ে হতবাক হয়ে রইল। তখনই ওখানে বীরবলের আগমন হলো। ওকে আকবর নিজের ইচ্ছে শোনালেন। আকবরের কোনো কথাই বীরবল কখনো নাকচ করতেন না। জাহাপনা, এমন কি বড় ব্যাপার, কিন্তু এর জন্য বেশ অনেকটা টাকা লাগবে আর সময়ও চাই। সে ঠিক আছে, তুমি কাল থেকেই তোমার কাজ শুরু করে দাও। পরের দিন বীরবল নিজের চাকরকে ১০০টা টিয়া পাখি নিয়ে আসতে বলল এবং নিজের মেয়েকে সেগুলো দিয়ে দিল। শোনো, এদেরকে কিছু কথা বলা শেখাতে হবে তোমাকে। যেমন জল নিয়ে এসো, ইট নিয়ে যাও, চল চল, তাড়াতাড়ি করো, ঠিক করে কাজ করো, ঠিক করে কাজ করো। ও বাবার কথায় রাজি হয়ে গেল আর পরবর্তী কিছু মাস ধরে ও টিয়াদের এসব শেখাতে লাগল। একদিন হঠাৎ আকবরের মনে পড়ল নিজের হাওয়া মহলের কথা। উনি তখনই বীরবলকে ডেকে পাঠালেন। বীরবল, আমার হাওয়া মহলের কি হলো? কাজ কদ্দূর এগোলো? জাহাপনা, কাজ তো খুব তাড়াতাড়ি এগোচ্ছে। খুব ভালো, তা আমি দেখতে চাই একবার। হ্যাঁ জাহাপনা, কাল যাব। পরের দিন বীরবল একটা বিশাল বদ্ধ জায়গায় টিয়া পাখিগুলোকে খোলা ছেড়ে দিল। আকবর যখন ওখানে এলেন খুব অবাক হয়ে গেলেন। জল নিয়ে এসো, ইট নিয়ে এসো, চলো তাড়াতাড়ি করো, জলদি করো, তাড়াতাড়ি করো, জলদি করো, ঠিক করে কাজ করো, ঠিক করে কাজ করো। এই কথাগুলো আওড়াতে আওড়াতে টিয়াগুলো এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল। এসব দেখে আকবর একদম অবাক হয়ে গেলেন। তিনি বীরবলের দিকে ফিরে তাকিয়ে বললেন, এ কি বীরবল, মহল কই? জাহাপনা, এই মহল তো হাওয়ায় তৈরি হচ্ছে, এই জন্য আপনি এটাকে দেখতে পাচ্ছেন না। দারুণ বললে বীরবল, মেনে গেলাম তোমার চাতুরি। কোনো জবাব নেই তোমার। বীরবল আর গায়ক। একদিন আকবরের দরবারে সঙ্গীত সভার আয়োজন করা হলো। ওই অনুষ্ঠান শেষ হতেই, বাহ, কি দারুণ সঙ্গীত! আপনার সুমধুর আওয়াজ আমায় অত্যন্ত খুশি করে দিয়েছে। আপনি যা চাইবেন আমি আপনাকে দিতে রাজি আছি। ওই গায়ক বীরবলকে খুব হিংসে করত। ওই গায়ক সম্রাট আকবরকে বললেন, জাহাপনা, আমি কোনো উপহার চাই না। আপনি শুধু এটুকু আদেশ করুন যে যেমন ব্যবহার বীরবল পায় তেমনি ব্যবহার যেন আমিও এবার থেকে পাই। আকবর গায়কের উদ্দেশ্য জেনে গেলেন। দেখো,
সর্বশ্রেষ্ঠ গায়ক হিসেবে যেই সম্মান তোমার পাওয়ার কথা তা তো তুমি পাচ্ছই। বীরবল একজন জ্ঞানী মানুষ, আর ও যা সম্মান পাচ্ছে তা ওর রাজকীয় দক্ষতার জন্য। অনেক বোঝানো সত্ত্বেও গায়ক কিছু বুঝতে চাইল না। অবশেষে আকবর ওই গায়ককে শিক্ষা দেবার জন্য মনস্থির করলেন। পরের দিন আকবর গায়ক আর বীরবল দুজনকেই ডাকলেন। তোমরা দুজন কাছের রাজ্যে যাও আর এই বার্তাটি ওনাকে দিয়ে ফিরে এসো। গায়ক, তুমি ফিরতেই যা চাও তা পেয়ে যাবে। বীরবল আর গায়ক কাছের রাজ্যে গেল আর তারা রাজাকে ওই বার্তা দিল। ওটা পড়ে রাজা অবাক হয়ে গেলেন। ওতে লেখা ছিল যে ওই বার্তা নিয়ে আসা দুজনের হাত যেন কেটে ফেলা হয়। কিছুক্ষণ ভেবে রাজা সংকল্প করে নিলেন, প্রহরী, কাল সকালে এদের হাত কেটে নেওয়া হোক। এটা শুনতেই গায়ক তো কাঁদতে লাগল। ভয় পেও না, আমি সামলাচ্ছি ব্যাপারটা। কাল সকালে তুমি বারবার শুধু এটাই বলে যেও যে আমার হাত আগে কাটা হোক। আমিও এটাই বলবো, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। পরদিন সকালে রাজার দরবারে, মহারাজ, আগে আমার হাত কাটুন। না মহারাজ, আগে আমার হাত কাটুন। না না মহারাজ, আমার হাত আগে কাটবেন। না মহারাজ, না, দয়া করে আমার হাত আগে। বারবার দুজন একই কথা বলতে লাগলো। এবার রাজা অবাক হলেন। কি হচ্ছে কি এটা? তোমরা দুজন কি বাঁচতে চাও না? এমন না মহারাজ, এর পেছনে একটা বিরাট কারণ আছে। কারণ? কি কারণ? হ্যাঁ মহারাজ, আমাদের সম্রাট আপনার রাজ্য কেড়ে নিতে চান। এক জ্যোতিষী ওনাকে বলেছেন যে যদি আপনি দুজন নির্দোষ মানুষের হাত কেটে দেন তো আপনার পূর্ণ অর্জন হবে। যার হাত আপনি আগে কাটবেন সে রাজা হয়ে যাবে আর অন্যজন মুখ্যমন্ত্রী। তারপর উনি খুব সহজেই এই রাজ্য অধিকার করতে পারবেন। এই জন্য মহারাজ, দয়া করে আমার হাত আগে কাটুন। কি? আমি কি এতই মূর্খ? আমি তোমাদের সম্রাটের চাকর না যে তার আদেশ পালন করব। তোমরা দুজন এখনই আমার রাজ্য থেকে দূর হয়ে যাও। বীরবল আর গায়ক খুশি মনে ওখান থেকে ফিরে এলো আর আকবরের সাথে এসে দেখা করল। তো গায়ক, এবার তাহলে সবাইকে নির্দেশ দিয়ে দিই যে তোমার সাথেও অমনি ব্যবহার হোক যেমন বীরবলের সাথে করা হয়। না জাহাপনা, আমায় ক্ষমা করে দিন। বীরবল একজন জ্ঞানী ব্যক্তি আর আমাদের রাজ্যের ও এক বিরাট সম্পত্তি। আমি তো এক গায়ক মাত্র। বীরবলের মতন সম্মান পাওয়ার যোগ্য আমি নই। আমাকে ক্ষমা করে দিন। জন্মদিনের নেমন্তন্ন। বাদশাহ আকবরের জন্মদিনে এক বিরাট ভোজের আয়োজন করা হলো। বীরবল বাদশার পাশে বসে আহার করছিলেন। একটা বেগুনের তরকারি বাদশাহ দারুণ উপভোগ করে খাচ্ছিলেন। বীরবল, এই বেগুনের তরকারিটা অত্যন্ত উপাদেয়। তোমার কেমন লাগছে? আগে জাহাপনা, এটা দারুণই সুস্বাদু। বেগুনের স্বাদের মতন কিছুই হয় না। আমার বাবুর্চিকে বলো যে রোজ যেন আমায় বেগুনের তরকারি দেওয়া হয়। যেমন আপনার ইচ্ছে জাহাপনা। রোজ রোজ বেগুন খেতে খেতে বাদশাহ আকবর বিষণ্ণ হয়ে উঠলেন আর বেগুনকে ঘৃণা করতে লাগলেন। কিছুদিন পর একটি অন্য ভোজে বীরবল আবার বাদশার পাশে বসেছিলেন। রোজকার মতো আবার বেগুনের তরকারি পরিবেশন করা হলো। বীরবল, তোমার কি এই বেগুনের তরকারিটা ভালো লাগলো? ছি, কি বাজে খেতে এটা, আর আমরা রোজ এটা খেয়ে চলেছি। আগে জাহাপনা, এটা সমস্ত তরকারির মাঝে সব থেকে খারাপ খেতে। রোজ এটাকে খাওয়ার মতন দুঃখের ব্যাপার আর কিছুই নেই। আকবর খুব আশ্চর্য হলেন। এটা কি বীরবল, কি হয়েছে কি তোমার? আমার জন্মদিনের দিন তো তুমি বেগুনের খুব তারিফ করেছিলে। তো আর কি করবো জাহাপনা, আমি তো আপনার সেবক, বেগুনের তো না। তোমার জবাব নেই বীরবল। অভাগী মানুষ।
সম্রাট আকবরের রাজ্যে খুব অভাগী একটা লোক ছিল। লোকজন বলতো যে সকাল সকাল কেউ যদি ওর মুখ দেখে নেয় তো তার সারাটা দিন খারাপ যাবে, এই জন্য সবাই ওকে ভয় পেত। এই খবরটা যখন আকবরের কাছে পৌঁছালো, দুর্ভাগা লোক, ওকে নিয়ে এসো রাজমহলে, আমি ওকে দেখতে চাই। ওই লোকটিকে রাজমহলের একটি ঘরে থাকতে দেওয়া হলো। পরের দিন স্নান করে বাদশাহ সোজা ওই ঘরে চলে গেলেন আর ওই লোকটির মুখ দেখলেন। ওখান থেকে যখন উনি নিজের বেগমের ঘরে যাচ্ছিলেন, একটি প্রহরী ওনার সামনে এসে দাঁড়াল। জাহাপনা, বেগম সাহেবা অজ্ঞান হয়ে গেছেন। আরে সে কি, লোকটাকে দেখেছি কিছুক্ষণ হলো আর এখনই এই দুর্ঘটনা? আকবর খেতে বসলেন। হঠাৎ তাঁর পেটে খুব জোরে ব্যথা করতে শুরু করল আর উনি কিছুই খেতে পারলেন না। সারাদিন পেট ব্যথায় চেঁচাতে লাগলেন। এই সব ওই অভাগী লোকটার জন্য হয়েছে। আজকের পর ওই লোকটার জন্য কাউকে কষ্ট ভোগ করতে হবে না। কে আছো? কাল সকালে লোকটাকে ফাঁসিতে চড়ানো হোক। এই খবর পেয়ে ওই লোকটার ভীষণ দুঃখ হল, কিন্তু তখনই ও বীরবলকে ওখান দিয়ে যেতে দেখল। বীরবলকে দেখতেই ওর মনে এর থেকে একটা মুক্তি পাবার আশা জাগল। বীরবলকে প্রণাম করে ও সব কিছু বীরবলকে খুলে বলল। তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। বীরবল চুপি চুপি ওকে কিছু পরামর্শ দিলেন। পরের দিন নিজের শেষ ইচ্ছে ব্যক্ত করার জন্য ও সম্রাট আকবরের সাথে দেখা করতে চাইল। এই জন্য ওকে সম্রাটের সামনে আনা হলো। জাহাপনা, কোন দোষে সাজা আমায় পেতে হচ্ছে বলতে পারেন? আমি তোমার ভাগ্যের কথা শুনেছি আর আজ নিজে সেটা বুঝতে পেরেছি। তুমি একটা মহা দুর্ভাগা মানুষ। তোমার জন্য কাউকে যেন দুঃখ ভোগ করতে না হয়, সেই জন্য তোমায় সাজা পেতে হবে। আমায় ক্ষমা করবেন জাহাপনা, আমার মুখ দেখে আপনার শুধু খাওয়া হয়নি, কিন্তু আমার ভাগ্য দেখুন, কাল আমি সবার প্রথমে আপনার মুখ দেখেছিলাম, আর দেখুন আজ আমাকে শুলিতে চড়তে হচ্ছে। এবার বাদশার চোখ খুলল আর উনি ওকে ছেড়ে দিলেন এবং সঙ্গে অনেক সোনা দানা আর টাকা দিলেন। বাদশাহ ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, এসব বলার পরামর্শ তোমাকে কে দিল? জাহাপনা, এসব আমাকে বীরবল শিখিয়েছেন, যিনি চান না যে তার বাচ্চা কিছু ভুল করুক। এই কথা শুনে আকবরের বীরবলের জন্য খুব গর্ব হল।